সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। চ্যানেলের অত্যন্ত বলিষ্ঠ একজন, সে প্রথম থেকে শুরু করে আসেন উনি। তারপরে আমাদের শহীদুল ইসলাম শহীদ, জাসাসের সাবেক নেতা, জিয়া পরিষদের বর্তমানে যুগ্ম মহাসচিব, কবি অশোক ধর সহ অনেকে যারা এখানে উপস্থিত আছেন, সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা ওই শপথ থেকে বেরিয়ে এসে আমরা এখানে আসছি এই কারণে যে শপথের একজন দর্শক হিসেবে আপনি অবস্থান করছেন, আর এখানে আপনারা আসবেন ওই শপথ যারা নিচ্ছেন তাদের প্রতি আমাদের আকাঙ্ক্ষা প্রকাশ করার জন্য, প্রত্যাশা প্রকাশ করার জন্য। এটাকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করি আমি। শপথ যারা নিচ্ছেন তাদের অনেক দায়িত্ব আছে, নতুন করে দায়িত্ব তাদের অর্পিত হয়েছে। আমি 1977 সালে জাগো ছাত্র দলের একজন প্রতিষ্ঠাতা ছিলাম। 1977 সালের কথা বলছি, প্রথম জাগো দলের, জাগো ছাত্র ফ্রন্টে। তারপরে জাতীয় ছাত্র দলের প্রতিষ্ঠাতা আমি ছিলাম একজন সদস্য। তারপরে জাসাসের প্রতিষ্ঠাতা হিসেবে কাজ করেছি 78 সাল থেকে। এবং আমি, আমার সৌভাগ্য যে জিয়াউর রহমান সাহেবের মন্ত্রিসভা, তার রাজনীতি, তার দর্শন, তার চিন্তা ভাবনা সবকিছু দেখার সৌভাগ্য আমার হয়েছিল। এবং পরবর্তী পর্যায়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে সার্বক্ষণিক তার সঙ্গে থেকে সারা বাংলাদেশে এমন কোনো জায়গা নেই যেখানে আমি সফর করি নাই, তার সাথে যাইনি। বেগম জিয়াকে রাজনীতি আনার পেছনে তখন জাসাসের বিরাট ভূমিকা পালন করেছিল। এবং বেগম জিয়া শহীদ জিয়াউর রহমানের মৃত্যুর পর 40 দিনের মাথায় শোকসভা হয়েছিল। শোকসভার পর বঙ্গভবনে তখন বিচারপতি সাত্তার সাহেবকে প্রেসিডেন্ট পদপ্রার্থী করা হয়েছিল। আমাদের তৎকালীন উপপ্রধানমন্ত্রী এস.এ. সাহেব প্রস্তাব করেছিলেন এবং আবুল কাসেম সাহেব যুবমন্ত্রী ছিলেন, তখন তার সমর্থন করেছিলেন। সেই সময় রুহুল আমিন হাওলাদার সাহেব একটা গ্রুপ থেকে জেনারেল নুরুল ইসলাম শিশুর নাম প্রস্তাব করলেন। জেনারেল একটা হইচই শুরু হয়ে গেল। তখন রুহুল আমিন হাওলাদার জাতীয় পার্টি, সে তখন বিএনপি করত। তো যাই হোক, আমরা তখন, আমি জাসাসের নেতৃত্বে ছিলাম, ছাত্র দলে যারা ছিলেন, হ্যাঁ, আবুল কাসেম চৌধুরী, তারপর গোলাম সরোয়ার মিলন সহ যারা ছিলেন, এবং এরমল শহীদ, মহিলা দলে আমাদের ফরিদা আপা ছিলেন, হুইপ ছিলেন ফরিদপুরে, গোপালগঞ্জে, আর অনেকেই। আমরা সবাই চিন্তা করলাম যে এই সময় যদি আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়, তাহলে একটা ষড়যন্ত্র বাংলাদেশে হবে, রাষ্ট্রীয় ক্ষমতা সেনাবাহিনীতে চলে যাবে, এটাকে প্রশ্রয় দিতে হবে। এই জন্য কি করতে হবে, আমরা কর্মীরা বসে সিদ্ধান্ত নিলাম বঙ্গভবনে যে তৃতীয় একটা ব্যক্তির নাম আমরা উচ্চারণ করব। সেই নেত্রী হলেন বেগম খালেদা জিয়া। তার নাম আমরা প্রস্তাব করলাম যে প্রেসিডেন্ট হিসেবে বেগম খালেদা জিয়াকে আমরা দেখতে চাই। সবাই স্তব্ধ হয়ে গেলেন, কি একটা অবস্থা। স্তব্ধ হওয়ার পরে আমাদেরকে অনেকে জিজ্ঞেস করেন, বেগম জিয়া কি জানে যে তার নাম প্রস্তাব করা হয়েছে? তারপরে বলুন, তখন তো মোবাইল ছিল না, কোনো কিছু ছিল না। হ্যাঁ, বেগম জিয়া জানা না, কিন্তু আমরা প্রস্তাব করেছি, আপনাদের কম্প্রোমাইজ করতে হবে আপনাদের মধ্যে। এবং বেগম জিয়া ছিলেন সকল সংকটের একটা কম্প্রোমাইজিং একটা ফ্যাক্টর। বেগম জিয়াকে সেই ঐক্যের একটা প্রতীক হিসেবে সেই সময় এমন করা হলো, তখন ওই মুহূর্তে সিদ্ধান্তহীনতায় বিএনপি থাকলো। তার কয়েকদিন পর, 3-4 দিন পরে, আমরা জাহাজের পক্ষ থেকে 1 দশকের বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে করলাম একটা অনুষ্ঠান করলাম জিয়াউর রহমানের উপরে। সেই অনুষ্ঠানে বেগম খালেদা জিয়াকে আমরা প্রধান অতিথি করলাম। সেখানে বিচারপতি আব্দুল সাত্তার সাহেবের পক্ষে যে লোকগুলো ছিলেন তারাও আসলেন, যারা সে সময় রুহুল আমিন হাওলাদার যারা ছিলেন, যারা, তারা সবাই আসলেন। এবং আমরা যারা ছিলাম সবাই তো শিল্পকলা একাডেমিতে আসলাম। এবং বেগম জিয়া সে সময় আমাদের গাজী মাজহারুল আনোয়ার সাহেবের একটা দেখা জীবনের আলোক জিয়াউর রহমানের উপরে 1 দশকের বাংলাদেশ আমরা প্রদর্শন করলাম। বেগম জিয়ার জীবনের প্রথম একটা অনুষ্ঠানে সে সময় বক্তব্য রাখলেন এবং তারপর একটা কম্প্রোমাইজ করে দিলেন, সাত্তার সাহেব প্রেসিডেন্ট হলেন। তো বেগম জিয়ার রাজনীতি আসার পেছনে এই সংগঠনটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে জাসাস। এবং সে সময় 16 ডিসেম্বর 1982 সাল, মাস 16 সালে আমরা রমনা বর্তমানে একটা অনুষ্ঠান করলাম জাহাজের বিজয় দিবসে। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি 1 ঘন্টা আগে আমরা ডিক্লেয়ার করলাম, কারণ আগে ডিক্লেয়ার করলে আমাদের তো গ্রেপ্তার করে দেবে শেষে। 1 ঘন্টা আগে মাইকিং করলাম যে অনুষ্ঠানের প্রধান থাকবেন স্বাধীনতার মহান ঘোষক, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিধবা পত্নী বেগম খালেদা জিয়া। মানে এই 1 ঘন্টার মধ্যে আমার মনে হলো প্রায় 50,000 লোকের সমাবেশ ঘটে গেল রমনার সবুজ চত্বরে, শরৎ উদ্যান সহ সমস্ত এলাকায়।
একটা মানুষের একটা আকর্ষণ কি একটা। তো বেগম জিয়া ওই সময় বক্তব্য রাখলেন এবং তারপর বললেন যে আরো কিছু মিটিং তোমরা করো। তখন তো রাজনৈতিক কার্যকলাপ করা যাচ্ছে না। এরশাদ সাহেব একটা অর্ডিন্যান্স জারি করেন মার্শাল, যে সাংস্কৃতিক কর্মকাণ্ডের নামে কোনো রাজনীতি করা যাবে না। আমরা তখন কোনো সামাজিক কর্মসূচি করব। কি করা যায়? আমরা গণশিক্ষা কেন্দ্র চালু করব। এই যে কমলপুর মাঠে যে শহীদরা করছে, সে সময় মুক্তাপাড়া 2 জানুয়ারিতে আমরা শহীদ বরকত গণশিক্ষা কেন্দ্র চালু করব। এটা একটা সামাজিক কর্মসূচি। বেগম জিয়াকে আমরা চিফ গেস্ট করলাম। কমলপুর মাঠ তখন খালি ছিল, প্রায় 1 লক্ষ লোকের সমাবেশ হয়েছিল সেই সময়। আমাদের কবির মুরাদ জিয়া পরিষদের সভাপতি, সে তখন ওই আমাদের গণশিক্ষা সংবাদ আসছে, হ্যাঁ, এরা আমাদের শহীদ আর সবাই অর্গানাইজ করে, মির্জা আব্বাস সাহেব সবাই যারা ছিলেন তখন 1 লক্ষ লোকের সমাবেশ হলো এই কমলপুর মাঠে। বেগম জিয়া আরো উৎসাহিত হলেন। তারপরে উনি গেলেন যে আরো প্রভাব করবো। তা আমরা কবি নজরুল ইসলামের গণশিক্ষা কেন্দ্র চালু করলাম আমরা 30 সালে। সেখানেও বেগম জিয়া গেলেন এবং লক্ষ লক্ষ লোক আসছে। তারপরে বলো আবার করো, তারপরে কোথায় যাব? আমরা শেরে বাংলা ফজল হক সাহেবের নামে স্মরণে একটা গণশিক্ষা কেন্দ্র চালু করলাম বরিশালে। এই ঢাকার বাইরে নিয়ে গেলাম বেগম জিয়াকে আমরা, এবং আমরা বেগম জিয়া গণশিক্ষা কেন্দ্র চালু করার জন্য বরিশাল গেলেন। সেখানেও লক্ষ লক্ষ লোক হচ্ছে। সোনাগাঁয়ে গেল লক্ষ লক্ষ লোক হচ্ছে। মানে যেখানেই যায় বেগম জিয়া মার্শাল ভায়োলেশন করে, মানে মার্শাল চলছে, এর মধ্যে বেগম জিয়া লক্ষ লক্ষ লোকের সমাবেশ করছে। এই হলো বেগম খালেদা জিয়া রাজনীতির তার অবস্থান। আমরা সার্বক্ষণিক তার সঙ্গে থাকার পর চিন্তা করলাম যে এই মানুষের কাছে বেগম জিয়া জিয়া রহমানের প্রতিভা দেখলাম, যে বেগম জিয়া কিন্তু বেগম খালেদা জিয়া দেখান নাই, দেখেছেন যে একটা জিয়া রহমান। এই প্রতিভা দেখে আমাদেরকে অনেকে অনেক প্রশ্ন করতেন। তা আমরা একটা কার্ড করলাম নববর্ষের শুভেচ্ছা দিয়ে, 1 লক্ষ কার্ড করলাম বাংলা নববর্ষের শুভেচ্ছা। বেগম জিয়া সাইন করতাম, মেম্বার হলো চেয়ারম্যান বেগম জিয়া, হ্যাঁ, খালেদা জিয়ার সাইন আর কিছু না। সারা বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যে প্রেস ক্লাব থেকে শুরু করে বার কাউন্সিল থেকে শুরু করে সারা বাংলাদেশ সব জায়গায় আমরা পাঠিয়েছি সে কার্ড। প্রথম বেগম জিয়া রাজনীতি আসার আগে এই কাজগুলো আমরা করেছিলাম এবং একটা ভিত্তি স্থাপন হয়েছিল বেগম জিয়ার প্রতি। এবং সাধারণ মানুষ একটা হেমিলনের বংশীবাদকের পিছিয়ে যেমন মানুষ ছুটছে, ইতিহাস আমরা জানি, ঠিক বেগম জিয়ার পিছনে একইভাবে লক্ষ লক্ষ মানুষ ছুটে বেড়ালেন। যেখানে বেগম জিয়া গেলেন লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে। আমরা লালমনিরহাটে জনসভা করতে গেছি, ওনাদের যে আসাদুল হাবিব দুলু সাহেব এলাকায় 5 গ্রামে গেছে, আমরা বর্ডারে বেগম জিয়াকে দেব মিটিং করে রাত থাকলাম লালমনিরহাট, সকালবেলা চলে গেলাম কুমিল্লায়, তারপর রাজশাহী। বেগম জিয়া এত টোল করতেন চিন্তা করা যেত না। আমরা ছেলে ছিলাম তো, ইয়াং ছিলাম আরো, আমরা টায়ার্ড হয়ে যেতাম, ম্যাডাম আমরা তো পারি না, আমরা চেঞ্জ করতাম যে আলোচনা সাথে যাক আপনার। এইভাবে করতে করতে এই যে নির্বাচন যখন আসে, তখন 86 নির্বাচনে বেগম জিয়া বললেন এই নির্বাচনে যাওয়া যাবে না। সমস্ত সবাইকে নিয়ে বৈঠক করলেন। আওয়ামী লীগ তখন ওই যে অসুখ ধরছিলেন, আমাদের আন্দোলন চলছে, আওয়ামী লীগের নেতৃত্বে জোট, জামাতের এরা সবাই মিলে ঐক্যবদ্ধ করে যে আমরা নির্বাচন করবো না সেদিন। কিন্তু চট্টগ্রামে শেখ হাসিনা বক্তব্য দিলেন যারা এই নির্বাচনে যাবে এর সাথে তারা জাতীয় বেঈমান হবে। তো রাত্রেবেলা হঠাৎ করে আমরা শুনলাম যে জামাতও সেই নির্বাচনে যাচ্ছে। তো বেগম জিয়া পার্টি অফিসে আমাদের জিজ্ঞাসা করা হচ্ছে জামাত কেন গেল আওয়ামী লীগের সঙ্গে, বলো তোমাকে, আমাদের প্রশ্ন করলেন। তো তখন বলা হতো যে জামাত আওয়ামী লীগ কেন গেল এর পিছনে অন্য রিজন থাকতে পারে, কিন্তু একটা রিজন হলো যেখান থেকে আওয়ামী লীগ পরিচালিত হয়, নির্ধারিত হয় তাদের চিন্তা ভাবনা, ঠিক একই জায়গা থেকে হয়তো তাদেরকে নির্ধারণ করা হচ্ছে, একই সুতার টানে চলছে। অতএব এই আওয়ামী লীগ এবং জামাতের এই সংগঠনটা যতই আপনার সঙ্গে থাকুক না কেন, একটা পর্যায়ে আপনার সাথে এই অবস্থা তৈরি করবে। তারপরে তো আপনার ইতিহাস সবাই জানেন, এটা ভিতরে কিছু কথা বলবো না। আমার প্রশ্ন হলো কি, যে আমি জিয়া রহমানের রাজনীতি দেখার সৌভাগ্য আল্লাহ দিয়েছেন বাচ্চা বয়সে, তখন ছাত্র ছিলাম আমরা। বেগম জিয়া রাজনীতি দেখার সৌভাগ্য হলো। আজকে 3rd জেনারেশন তারেক রহমান বাংলাদেশে আসার আগে উনি কি করেন, 17 বছর নির্যাতিত হলেন। 111টা ছিল বিএনপিকে ধ্বংস করার নির্যাতন, 111 জিয়া পরিবারকে ধ্বংস করার 111 ছিল, বিএনপিকে নিশ্চিন্ন করার। মানে বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার শুধু না, তারেক রহমানকে এমন কেলেঙ্কারি করার চেষ্টা করা হয়েছিল যে উনি একটা বিতর্কিত ব্যক্তি, বাচ্চা ছেলে, তখন তো ইয়াং ছেলে বাচ্চা তারেক রহমান। আমি তো সেই সময় 2001 সালে তার সাথে নির্বাচনী মানে হাওয়া ভবনে কাজ করেছিলাম, নির্বাচনী তৈরি করার কাজ করেছিলাম। তখন আমরা দেখেছি এই তারেক রহমান মানে হঠাৎ করে নামাজ আজান হয়েছে, সে দৌড়ে গিয়ে অজু করে এসে আমাদেরকে ডাকতে সবাইকে আসেন
একসঙ্গে জামাতে নামাজ পড়বো। সে সময় কথা বলছি, 2001 সালের কথা বলছি। তো যে ছেলেটা নামাজের তাগিদ দেয় মানুষকে, সে ছেলে সবার কত বিতর্কিত কথা আমরা শুনলাম। একটা ষড়যন্ত্র কাকে বলে, এই ষড়যন্ত্র ছিল তখন। তারপর তাকে নিয়ে টর্চার করা হলো, তার কোমর ভেঙে দেওয়া হলো, ফ্যানের সাথে তাকে ঝুলিয়ে রাখা হলো, কত অত্যাচার করা আপনারা সবাই জানেন। এই নির্যাতন নিষ্পেষণে তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান পরবর্তী পর্যায়ে মারা গেলেন। তো বেগম জি অল্প বয়সে তার স্বামী হারালেন। তারেক রহমান 15 বছর 16 বছর বয়সে তার পিতাকে হারালেন। তারপরে এই নির্যাতনের পরে অসহায় বেগম খালেদা জিয়া কিন্তু দলকে টিকে রাখছে, সারেন্ডার করেন নাই। উনি আত্মশীল ছিলেন, কারো কাছে মাথা নত করেন নাই। উনি বলছেন যে আমার দেশ, দেশের মাটি, এটি আমার সম্পদ, এটি আমার জায়গা, এটা আমার ঠিকানা, এর বাইরে আমার কোনো ঠিকানা নাই। এটা বেগম জিয়া বলছে। এখন তারেক রহমানকে সে সময় পাঠানোর চিকিৎসার জন্য 17 বছর তারেক রহমান বেশি বিদেশ থেকে চিকিৎসার পাশাপাশি দলকে সংগঠিত করছে। ম্যাডাম অসুস্থ, জেলে গেছেন, তাকে সংগঠিত করতে হয়েছে। এবং আপনারা জানেন ডিজিটালের মাধ্যমে সমস্ত সারা বাংলাদেশের এমন কোনো মহাসমাবেশ নাই যেটা তার কোনো বক্তব্য রাখেনি। গ্রামের পর্যায়ে একটা থানা পর্যায়ে সভাপতির সঙ্গে সে টেলিফোনে কথা বলতেন, থানা পর্যায়ের বিএনপির সভাপতির সঙ্গে টেলিফোনে কথা বলছেন, এই বিষয়ে কথা বলতেন। এই যে একটা কমিউনিকেশন তৈরি করছে, অর্থাৎ জিয়া রহমানের যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, যে চিন্তা ভাবনা, খালেদা জিয়ার যে ধারণা, ধ্যান ধারণা, মানুষের দেশের প্রতি যে ভালোবাসা, এটা তারেক রহমানের কাছে আমরা দেখলাম। আপনারা জানেন জিয়া রহমান একটা কাজ করছে কি, আমাদের আত্মপরিচয় দিয়ে গেছে। আমরা আত্মপরিচয় কি, আমরা বাংলাদেশী। শেখ মুজিবের সময় আমরা দেখলাম 73 সালে পার্লামেন্টে দাঁড়িয়ে শেখ মুজিব বলেন আমরা সব বাঙালি, জাতীয়তাবাদ হবে। তখন এই যে সন্তুলনার পিতা মানবেন্দ্রনাথ লালবা বলেন আমি তো চাকমা, আমি কিভাবে বাঙালি হব? একজন গারো কিভাবে বাঙালি হবে? একজন মণিপুরি কিভাবে বাঙালি হবে? তা কি হবে? আমাদেরকে আমাদের পরিচয় দিতে হবে। জিয়া রহমান সাহেব সেই সময় চিন্তা ভাবনা করে 7 নম্বরের ক্ষমতার সময় চিন্তা করেন প্রথম আমার আইডেন্টিটি দিতে হবে জনগণের। আমরা যে সীমা, ভৌগোলিক সীমারেখার মধ্যে বসবাস করি, আমার কি পরিচয়? আমি বাংলা ভাষায় কথা বলি, অথচ আমরা দেখি যে পশ্চিমবঙ্গের মানুষও বাংলা ভাষায় কথা বলে। আমরা যে সংস্কৃতির কথা বলি, পশ্চিমবঙ্গের মানুষও সেই সংস্কৃতির কথা বলে। আমার আর পশ্চিমবঙ্গের এই বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে কি পার্থক্য থাকবে? এই পার্থক্যটা হলো আমার আত্মপরিচয়। জিয়া রহমান সাহেব বললেন যে বাংলা ভাষাভাষী মানুষের পাশাপাশি এই দেশের অসংখ্য 49টি আপনার উপজাতি নৃতাত্ত্বিক গোষ্ঠী আছে। গারো বলেন, হাজং বলেন, চাকমা বলেন, মণিপুর বলেন, এগুলো অনেক অসংখ্য অনেক আছে। 49টি একটা নৃতাত্ত্বিক গোষ্ঠী আছে। এত একটা পরিচয় থাকতে হবে। সেই পরিচয়টা কি? যে আমার যেমন বাংলাদেশি পরিচয়, বাংলাদেশের বাঙালি আমি, তেমনি বাংলাদেশি চাকমাসী, বাংলাদেশি সে হাজং, বাংলাদেশি মণিপুর। এই পরিচয় জিয়া রহমান দিলেন। আর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে এক করলেন জিয়া রহমান করে একটা মালা গাঁথলেন। সে মালাটার নাম হলো বাংলাদেশি জাতীয়তাবাদের মালা। যে মালার ভিত্তিতে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করলেন। তিনি বলেন দেশ আমার, দেশের মাটি আমার, সম্পদ আমার, দেশের সমস্ত কিছু আমার। এইটাই গর্ব। 30 লক্ষ লোক সে জানাজা ছিল। বেগম জিয়ার জানাজা প্রায় 1 কোটি লোক ছিলেন। আর এই কেন আসলেন? মানুষের ভালোবাসা। আপনি যদি মানুষকে ভালোবাসেন, মানুষের তার ভালোবাসার ঋণ শোধ করে। আমি মনে করি এই দেশের মানুষের কিন্তু ভালোবাসার ঋণ শোধ করার জন্যই তারেক রহমানকে আজকে নিরঙ্কুশ সংঘর্ষ দান করেছেন। মাথা মধ্যে রাখতে হবে আপনাদেরকে, তারেক রহমানকে মাথা মধ্যে রাখতে হবে, আমাদের বিএনপিকে মাথা মধ্যে রাখতে হবে যে এই ঋণ শোধ করতে হবে। আর যে আন্দোলন, 24-এর আন্দোলন, এটির প্রতি আমরা কৃতজ্ঞ। আজকে প্রায় 1,500 ছেলেমেয়ের জীবন দিয়ে রক্তস্নাত নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছি। এই স্বপ্ন কি? দুর্নীতিমুক্ত বাংলাদেশ। এই স্বপ্ন হলো স্বৈরাচার ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ। এই সরকার স্বপ্ন হলো একটা সুন্দর ভবিষ্যৎ, একটা স্বনির্ভর বাংলাদেশ। এই স্বপ্ন তারা দেখেছে। জিয়া রহমান 1981 সালের হিজবুল বাহর সফরে দেশের ছেলে মেয়েদেরকে নিয়ে গিয়েছিলেন গভীর সমুদ্রে। মেধাবী ছেলে মেয়ে যারা ছিলেন, প্রায় 1,000 ছেলে মেয়ে ছিলেন। আমি সেই সময় ছিলাম, জাহাজের সেক্রেটারি কবি আর মাহমুদ আমার সভাপতি ছিলেন। সেই সময় আমরা গিয়েছিলাম। উনি জাহাজের ডেকে দাঁড়িয়ে 1981 সালের 19 জানুয়ারির কথা বলছি, দাঁড়িয়ে উনি বললেন এই যে অন্ধকারের রাত্রে, পূর্ণিমা রাত্রে আমরা দাঁড়িয়ে আছি, ওই যে আলো দেখা যায় ওটা বাংলাদেশের সীমানা দক্ষিণ তালপট্টি। ওই দক্ষিণ তালপট্টি সহ সমুদ্র পৃষ্ঠে 50,000 বর্গ মাইলের নতুন এক বাংলাদেশ জাগবে। যে বাংলাদেশের নিচে আছে খনিজ সম্পদ, আমাদের তেল সম্পদ, আমাদের গ্যাস সম্পদ, উত্তোলন করতে হবে। আধিপত্যবাদী শক্তিরা, সম্প্রসারণবাদী শক্তিরা তারা আমাদের এই সম্পদকে লুণ্ঠন করতে চায়। আমরা যারা দেশে মুক্তিযুদ্ধ করেছি, স্বাধীনতা অর্জন করেছি, এদেশের মানুষকে রক্ষা করার জন্য জীবন দিয়েছি, তারা থাকবো না। তোমরা নিউ জেনারেশন, তোমরা থাকবে। আজকে বাংলাদেশ নিউ জেনারেশনের বাংলাদেশ, নতুন প্রজন্মের যে বাংলাদেশ, এদের কাছে জিয়া রহমান বাংলাদেশ তুলে দিয়ে গেছেন। কাজে আজকে তারেক রহমানের নেতৃত্বে নিউ প্রজন্মের যে বাংলাদেশ, নতুন প্রজন্মের যে বাংলাদেশ, এই বাংলাদেশের জেনারেশনরা আগামী দিনে স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের সম্পদ,
আমাদের ভালোবাসা আমাদের সার্বভৌমত্বতা রক্ষা করবে, দেশকে একটা স্বনির্ভর চিরমানের স্বপ্নশী একটা স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলবে। এই প্রত্যাশা রেখে আপনাদের আজকের এই অনুষ্ঠানের আয়োজনকে আবার সাধুবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আশা করি আগামী দিনে যেন বিএনপির নেতৃত্বে, নেতৃত্বে বাংলাদেশ সুন্দর এক বাংলাদেশ হবে সেই প্রত্যাশা